আচ্ছা, আজকে আমরা আলোচনা করব তোমার ওই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের বাকি তিনটা টাইপ। টাইপ নাম্বার 4 5 6 এমসিকিউ ভার্সিটি কোশ্চেন ব্যাংকের এমসিকিউ। ওকে, তো ডিলে না করে শুরু করি। প্রথম টাইপটা হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষ প্রাবল্য ও বিভব রিলেটেড। সো প্রাবল্য বোঝার আগে আমার একটু বুঝতে হবে হচ্ছে গিয়ে মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, নীল কালার ইউজ করি। মহাকর্ষীয় ক্ষেত্র, হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? লেটস সে যে কোনো একটা বস্তু, ওকে, যে কোনো একটা বস্তু, এই যে কোনো একটা বস্তু, তার চারপাশে যে কোনো বস্তু, মনে করো কোনো একটা বস্তুকে যদি আনলে ওকে কি করবে? তোমার মহাকর্ষ সূত্র অনুসারে ও হচ্ছে কি আকর্ষণ করার কথা। এখন যে অঞ্চল ব্যাপী তাকে আনলে ও বস্তু আকর্ষণ করতে পারবে, সেই অঞ্চলটাই হচ্ছে গিয়ে এই বস্তুটার জন্য তোমার মহাকর্ষীয় ক্ষেত্র। আর এই অঞ্চলের বাইরে কি? ওটার ক্ষেত্রের বাইরে। আর এই অঞ্চলের বাইরে যে দূরত্বটা হবে সেটা হবে এই বস্তুটার জন্য অসীম দূরত্ব। ওকে, তো এখান থেকে আমরা দুইটা আইডিয়া পেয়ে গেছি। একটা হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? ডেফিনেশনটা একটু মনে রাখবা, যে কোনো একটা বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার মহাকর্ষীয় বল কার্যরত থাকে তাকে হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। ওকে, আর এই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের দূরত্বটাকে তাকে কি বলা হয়? অসীম দূরত্ব বলা হয়। ঠিক আছে, তো অসীম দূরত্ব বোঝা গেছে, অসীম দূরত্ব। ওকে ওকে, অসীম দূরত্ব হচ্ছে কি আমাদের বোঝা গেছে। এখন হচ্ছে কি মহাকর্ষীয় প্রাবল্যটা বোঝা যেতে পারে। লেটস সে এই একটা হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র। ওকে, এখন এখানে তুমি যদি একক ভরের বস্তু আনো, ভাইয়া কি আনবা? একক ভরের বস্তু। একক ভরের বস্তু যদি একক ভরের বস্তু আনো, তাহলে এই বস্তুটা হচ্ছে যেই বল অনুভব করবে, একক ভরের বস্তুটা যেই বল অনুভব করবে তাকে হচ্ছে গিয়ে মহাকর্ষীয় প্রাবল্য বলা হয়। ওকে, তো মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের বস্তু আনলে এটি যে বল অনুভব করবে সেটাই হচ্ছে গিয়ে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্যের ডেফিনেশন বোঝা গেছে, কর্ষীয় প্রাবল্য। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে ভাইয়া, লেটস এম ভরের বস্তু যদি তুমি এই বিন্দুতে আনো, মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দুতে আনো, তাহলে তার আকর্ষণ বল হচ্ছে গিয়ে এফ হয়। তাহলে একক ভরের বস্তু আনলে কি হয়? এফ বাই এম, ইট ইজ ইকুয়াল টু ই। সো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম যে ভাইয়া ই ইজ ইকুয়াল টু কত পেলাম? ই ইজ ইকুয়াল টু এফ বাই এম পেলাম। ওকে ওকে, আবার এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু এম ই এই ফর্মুলাটা আনতে পারি। অর্থাৎ আমাদের যদি মহাকর্ষীয় প্রাবল্য দেওয়া থাকে, তাহলে আমি যেই বস্তুটা আনতেছি, এই যেই বস্তুটা আনতেছি ওইটার ভর দ্বারা গুণ করলে ওই পয়েন্টের হচ্ছে টোটাল মানে ফোর্সটা পাবো আর কি। ওকে, আচ্ছা এখানে একটু ক্লিয়ার করে লিখি। ওকে, এখন হচ্ছে কি এফ এর মান কি? এফ এর মান হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু জি। মনে করো একটা যদি পৃথিবী হয় আর একটা যে কোনো অবজেক্ট, পৃথিবীর ক্ষেত্রে আনসো ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসে ভাইয়া? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, ই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তার আরেকটা ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা আমি এই পাশে নিয়ে যাই, ই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বেশ কিছু তোমার কনসেপ্ট বলে দিই। আমরা যে মহাকর্ষীয় প্রাবল্য পড়তেছি, মহাকর্ষীয় প্রাবল্য কি রাশি ভাইয়া? মহাকর্ষীয় প্রাবল্য ভাই এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে এটা দিক নির্ভর দিক ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এটার একক কি হবে? হ্যাঁ বললাম না তো, একক ভরের বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যেই বল অনুভব করে সেটাই হচ্ছে কি ওই পয়েন্টের মহাকর্ষীয় প্রাবল্য। তো একক ভরের বস্তু, হ্যাঁ, আর যে বল অনুভব করবে, তাহলে এটার একক কি? নিউটন পার কেজি হলে বেশি ভালো হয় না? ওকে, সেটা এখান থেকে বোঝা যায়। দেখো ভাই বলো তো, এফ এর ইউনিট কত? এফ এর ইউনিট কি? এফ এর ইউনিট হচ্ছে নিউটন। আর এম এর ইউনিট কি? কেজি। নিচে আছে তাহলে পার কেজি। সো এটার একক হচ্ছে গিয়ে নিউটন পার কেজি। ক্লিয়ার? একক হচ্ছে গিয়ে নিউটন পার কেজি।
এখন এটার একটু মাত্রা পড়া লাগে, যে মাত্রাটা বের করতে পারবা না? মাত্রাটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা নিউটন পার কেজি থেকে আমরা মাত্রাটা নিয়ে আসি। একক কি ছিল? নিউটন পার কেজি। হ্যাঁ, নিউটন হচ্ছে ফোর্সের একক। ফোর্সের মাত্রাটা কি? এম এল টি ইনভার্স টু। এই মাত্রাটা একটু মনে রেখে, বুঝছো? আর কেজি হচ্ছে কি কত? ম্যাসের ইউনিট, তাহলে এটা মাত্রা হচ্ছে ম্যাস এম ইনভার্স 1। দেখে এম আর এম কাটা, তাহলে মাত্রাটা কত আসছে? এল টি ইনভার্স 2। ওকে, মাত্রা কত? এল টি ইনভার্স 2। ওকে, মাত্রা বোঝা গেছে, একক বোঝা গেছে, মাত্রা বোঝা গেছে। ওকে, এই তো এ হচ্ছে গিয়ে কয়েকটা ফর্মুলা। এখন ভাইয়া এই ব্যাপারটা, এই যে জিএম বাই আর স্কোয়ার, এই ফর্মুলা, এরকম সেম ফর্মুলা তোমরা দেখে আসছো না ইয়াতে, অভিকর্ষ ত্বরণে। ওকে, তো এইটা, এই রাশিটা হচ্ছে গিয়ে তোমার ইকুইভ্যালেন্ট উইথ অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? ওইটার সাথে একটু কম্পেয়ার করে মনে রাখতে পারো। ওকে, আর এই তো, আর এখান থেকে আমি কিছু দাগাই দেই, যে ভাই এই যে আমি যে বললাম না ভাই, যে পৃথিবী অন্য কোনো গ্রহে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে ইজুকাল টু অভিকর্ষ ত্বরণ। এই কথাটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। মহাকর্ষীয় প্রাবল্য অভিভবের মধ্যে সম্পর্ক একটু পরে দেখব। এমভরের বস্তু মহাকর্ষীয় বিভব, আচ্ছা এখানে প্রাবল্য লিখছে, বুঝছো? এখানে হচ্ছে প্রাবল্য মান, এখানে বিভবের মান ক্লিয়ারলি আসে না, এটা হচ্ছে প্রাবল্যের মান। নীল কালার ইউজ করে প্রাবল্য, আর এদিকে হচ্ছে গিয়ে বিভব। ওকে, তো প্রাবল্য বের করার ফর্মুলা কি দেওয়া আছে? জিএম বাই আর স্কোয়ার। ওকে, আর এটা আপাতত পড়ার দরকার নেই, পরে আমি একসময় পড়াই দিব। ফাফা গোলকের ভিতরে হচ্ছে গিয়ে প্রাবল্য হচ্ছে শূন্য থাকে। ওকে, তো নোট করতে পারো যে ফাফা গোলকের মধ্যে ভিতরে প্রাবল্য কি থাকে? শূন্য থাকে। ওকে, যেমন পৃথিবীর কেন্দ্রে প্রায় হচ্ছে মহাকর্ষীয় বিভব কি থাকে? মহাকর্ষীয় ত্বরণ কি থাকে? শূন্য থাকে। সিমিলারলি ফাফা গোলকের ভিতরে গোলকের ভেতরে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হয়। ওকে, বুঝা গেল? হোপফুলি বুঝা গেছে। হালকা ছোট করে এদিকে নিয়ে আসি। তো এই হচ্ছে প্রাবল্য রিলেটেড কথা, এই এতটুকু পর্যন্ত জানলে মোটামুটি চলে যাবে। এখন হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার বিভব। বিভবটা কোন দিকে পড়া যায়? এদিকে পড়ি। আচ্ছা আমি এটা একটু মুছে দিই। বিভব, আচ্ছা বিভবটা হচ্ছে গিয়ে এই যে একটু আগে যে বললাম না ভাইয়া, এই একটা বস্তু, এই বস্তু হচ্ছে গিয়ে তার চারপাশে, এই বস্তুর হচ্ছে গিয়ে তোমার তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে গিয়ে, আচ্ছা এই বস্তুটার হচ্ছে গিয়ে তোমার কি জানো, মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে এই অঞ্চল, বর্ডার লাইনটা। এখন তুমি কি করবা? একক ভরে, এগেইন একক ভর আনবো, বুঝছো? একক ভর, একক ভর, একক ভরের বস্তু তুমি এই মহাকর্ষ যে কোনো একটা বিন্দুতে আনছো, ঠিক আছে? কোথা থেকে আনছো? দেখো ক্ষেত্রের বাইরে, তাহলে কোথা থেকে আসছো? অসীম দূরত্ব থেকে আনছো, বুঝছো? অসীম দূরত্ব থেকে আনছো। তো অসীম দূরত্ব হতে একক ভরের বস্তু আনতে যেই পরিমাণ কাজ করা লাগে, আচ্ছা আমি একটু দেখি রেকর্ড হতেছে কিনা। আচ্ছা, অসীম দূরত্ব হতে একক ভরের বস্তু কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যেই পরিমাণ কাজ করা লাগে, তাকে মহাকর্ষীয় বিভব বলে। সো এটা একটু নোট করে ফেলো, যে ডেফিনেশন অসীম দূরত্ব হতে, অসীম
দূরত্ব হতে একক ভরের বস্তু একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে বিভব বলে। ওকে, তাহলে বিভব কি? এক ধরনের কাজ, কার উপর কাজ? একক ভরের উপর কাজ। ওকে, সো এগেইন এখান জন্য হচ্ছে কি একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলবো। ওকে, লেটস সে হ্যাঁ এম ভরের বস্তু আনতে আমার যে কাজ করা লাগে সেটা হচ্ছে ডাব্লিউ, তাহলে একক ভরের বস্তু আনতে কাজ করা লাগে কি? ডাব্লিউ বাই এম। আর এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে তোমার কি বিভব, বি দ্বারা ডিনোট করি, ঠিক আছে, বাহু। ওকে, এটা হচ্ছে কি আমার বিভব। সো বিভব বের করে একটা ফর্মুলা শিখে ফেললাম যে ভাই ওকে বুঝা গেল। এখন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে ইউনিট আনার ট্রাই করবো, বুঝছো? ইউনিট, তো ইউনিটটা কি হবে? দেখো ডাব্লিউর ইউনিট কি? কাজ, কাজের একক কি? জুল। ওকে, কাজের একক হচ্ছে জুল, আর নিচে হচ্ছে কি এম, এম ভরের একক কি? কেজি। তাহলে এটা কি হবে? জুল পার কেজি, একক কি হবে? জুল পার কেজি। ওকে, আর এই ব্যাপারটাকে আমরা লিখবো ভোল্ট, ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা কি লিখবো? ভোল্ট। ওকে, তাহলে ইউনিট বোঝা গেল। আচ্ছা, এখান থেকে আমরা ওই এই ফর্মুলাটা একটু মনে রাখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিএম। একটু সাইড চেঞ্জ করো, এই ফর্মুলাতে একটু সাইড চেঞ্জ করো, তাহলে এ এম ওই ওটার সাথে গুণ হয়ে কী হয়ে যাবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ভি লিখি, এম ভি, ঠিক আছে, এটাও একটা ফর্মুলা। ওকে, ওকে, এই হচ্ছে গিয়ে এটার ইউনিট, ইউনিট এখানে লিখি ওকে। বুঝা গেছে। তো এখান থেকে তোমাদের উপর আমি হচ্ছে একটু ছেড়ে দিতেছি যে ভাই এটার হচ্ছে কি মাত্রাটা বের করবে, ঠিক আছে, মাত্রাটা হচ্ছে তোমরা একটু বের করে নিও। ওকে, ফাইন। এখন হচ্ছে গিয়ে ভাই ভি বের করার ফর্মুলা কি? অসীম দূরত্ব হতে একক ভরের বস্তু আনতে, দেখো এখানে এফ কি? তুমি হচ্ছে কি আনার জন্য যে বলটা কাজ করতেছে মহাকর্ষীয় বল হচ্ছে একটা ভেরিয়েবল ফোর্স। তো এটাকে ইন্টিগ্রেশন করে, আমি ওটার প্রমাণটা না দেখাই এখন, ইন্টিগ্রেশন করে তুমি ভি বের করার আরেকটা ফর্মুলা পাবা, মাইনাস জিএম বাই আর। এই আর এর পরিচয়টা একটু বুঝো। আর এর পরিচয়টা হচ্ছে গিয়ে জিএম, এম হচ্ছে গিয়ে যে ক্ষেত্রটা তৈরি করছে, যে ভরটা ক্ষেত্র তৈরি করছে সেই ভর। যদি মোস্টলি তোমাদের অঙ্ক যখন করবা পৃথিবী থাকবে, বুঝছো? ওকে, আর হচ্ছে কি এই যে তোমার ওই যে ক্ষেত্রটা হচ্ছে গিয়ে সরি যে ভর যে ভরটা হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষী ক্ষেত্র তৈরি করছে সেটার হচ্ছে কি সেন্টার থেকে ওই পয়েন্টটার, যে পয়েন্টে তুমি একক ভরটা আনছো সেই পয়েন্টটার দূরত্ব, সেটাকে হচ্ছে গিয়ে আর দ্বারা ডিনোট করছো। ওকে, তাহলে এই ভি বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে গিয়ে এটা, যখন হচ্ছে গিয়ে তোমার অসীম দূরত্ব থেকে আনবা। সো ভি বের করার আরেকটা ফর্মুলা লিখে ফেললাম। ওকে, এখন হচ্ছে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাতে অঙ্ক করবা তোমরা। ওকে, লেটস সে এ হচ্ছে গিয়ে এগেইন এ বস্তুটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রটা তৈরি করছে, বৃত্তাকার ক্ষেত্রটা তৈরি করছে, তুমি একক ভরের বস্তু এখানে একবার আনছো আর এখানে আনছো, ঠিক আছে, মনে করো এখানে ইনিশিয়ালি ছিল, দেন ফাইনালি এখানে আনছো, ফাইনালি, ঠিক আছে, ফাইনালি এখানে আনছো। ওকে, তখন এখান থেকে এখানে যে ক্ষেত্রের ভিতরে এখন কি করছো? নাড়াচাড়া করছো। ক্ষেত্রের ভিতরে নাড়াচাড়া করলে এখন তোমার হচ্ছে গিয়ে বিভব, দেখো এখানের একটা বিভব আছে, এখানে একটা বিভব আছে, মানে অসীম দূরত্ব থেকে এখান থেকে আনছো একক ভরের বস্তু, এখানে বিভব আছে, এখানে বিভব আছে, তো এখানে বিভব পার্থক্য হবে কি? বিভব পার্থক্য হবে হচ্ছে গিয়ে ভাইয়া পার্থক্য এই যে এই জাস্ট ফর্মুলা, এই ফর্মুলা এটার জন্য এই যে এটার বিভবটা হচ্ছে গিয়ে কত? ভি ইনিশিয়াল। ওকে, আর এটার বিভবটাকে তুমি ভি ফাইনাল দিলা, এই দুটার বিয়োগফল, ঠিক আছে, এই দুটার বিয়োগফলটা হচ্ছে কি বিভব পার্থক্য। আমি ডেল ভি দ্বারা ডিনোট করলাম, ডেল ভি দ্বারা ডিনোট করলাম। ওকে, বা হচ্ছে ভি দ্বারাও ডিনোট করা যেতে পারতো,
তখন হচ্ছে গিয়ে যে ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল যদি মানে এই ভ্যালুটা যদি এখানে বসায় দাও, যদি মানে ভি ফাইনালের আর কে হচ্ছে গিয়ে আর এফ দ্বারা ডিনোট করতা, আর হচ্ছে গিয়ে ভি ইনিশিয়ালের আর কে হচ্ছে আর ইনিশিয়াল দ্বারা ডিনোট করতা, তখন ফর্মুলা আসছে হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই 1 মাইনাস আর ফাইনাল মাইনাস 1 বাই আর ইনিশিয়াল। ওকে, তোমাদের বইতে হয়তো বা হচ্ছে গিয়ে এখানে ফাইনাল আছে, এখানে ইনিশিয়াল আছে, তখন আবার এখানে মাইনাস নাই, বুঝছো? এগুলো একটু খেয়াল রাখবো। এই হচ্ছে গিয়ে মোটা দাগে ফর্মুলাগুলো। ওকে, এই হচ্ছে গিয়ে মোটা দাগে ফর্মুলাগুলো। ওকে, এখন একটু বুঝো যে ভাই এটা এটা কার জন্য হয়েছে ভাই? একক ভরের জন্য না, একক ভরের জন্য না। এখন হচ্ছে গিয়ে তুমি 2 কেজি 3 কেজি 5 কেজির জন্য বা m কেজির জন্য হতো, তাহলে এটার জন্য কি এক্সট্রা একটা ছোট হাতের m গুণ হইতো, মানে ওই বস্তুটার ভর গুণ হয়ে যেত। তখন তখন কৃত কাজ বা এই যে তখন w বা কৃত কাজ হয়ে যেত কত? এই m ডেল ভি, মানে ইনিশিয়ালি দেখো এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে লিখে দিচ্ছি। ওকে, এই যে m ডেল ভি, তখন ভি এর জায়গা হবে হচ্ছে কি ডেল ভি। ওকে, ক্ষেত্রের ভিতরে নাড়াচাড়া করছো। এখানে হচ্ছে গিয়ে আমাদের একটু পরিচয়গুলো একটু লিখে নেই। এখানে ডাব্লিউ হচ্ছে গিয়ে তোমার কৃতকাজ বা হচ্ছে গিয়ে সঞ্চিত শক্তিও বলা যেতে পারে, বুঝছো? তুমি যেই পরিমাণ কাজ করছো সেম পরিমাণ শক্তি জমা হয়, সঞ্চিত শক্তি। ওকে, এখানে আর হচ্ছে গিয়ে কি ওই যে ক্ষেত্রের ভিতরে হচ্ছে গিয়ে ইনিশিয়াল দূরত্ব ক্ষেত্রের হচ্ছে গিয়ে ইয়া থেকে, যে বস্তু হচ্ছে গিয়ে তোমার ক্ষেত্রটা তৈরি করছে ওই বস্তু হতে। ওকে, আর ফাইনাল হচ্ছে সেম ফাইনাল দূরত্ব। আর বাকি হয়তো বা সব কিছু সম্পর্কে আইডিয়া আছে। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে বিভব পার্থক্য। ওকে, চলো আমরা হচ্ছে গিয়ে এখন কয়েকটা অঙ্ক দেখে ফেলি। হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা শিখে ফেলছে, ML T−2 বের করে ফেলবা। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হচ্ছে গিয়ে নিউটন পার কেজি, নিউটনের মাত্রা হচ্ছে গিয়ে ML T−2 আর কেজি হচ্ছে গিয়ে কত? m ইনভার্স। কাটা দাও, ML T−2। আচ্ছা আচ্ছা, এটা একটু মুখস্থ টাইপ কোশ্চেন, একটু পড়ে নিও যে নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি। আচ্ছা, অর্থাৎ আমাদের হচ্ছে ভর আর ব্যাসার্ধ জানা লাগবে ওই ক্ষেত্রগুলো, তাহলে খুব সহজে পেয়ে যাবো। আচ্ছা, এখানে একটু আমি আবার একটু আলোচনা করে নিই। হ্যাঁ, মহাকর্ষীয় বিভব আর হচ্ছে প্রাবল্যের সাথে সম্পর্ক। বিভব ও প্রাবল্যের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে তোমার বিভবকে তো প্রাবল্যকে ই দ্বারা ডিনোট করি, আর বিভবকে হচ্ছে গিয়ে ভি দ্বারা। তাহলে বিভবের মনে করো ফাংশনকে যদি আমি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আর আগে একটা মাইনাস দিই, এটা হচ্ছে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক। মহাকর্ষীয় প্রাবল্য ই হলে ই বের করার ফর্মুলা কি? GM/r²। ঠিক আছে, GM/r²। কোথায় আসছে এটা? জাহাঙ্গীরনগরে আসছে? এত সহজ কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলছে? আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে বিভব যদি ভি হয়, তাহলে এই পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? হ্যাঁ, আর ব্যাসার্ধের পৃষ্ঠে বিভব কত? ভি। ওকে, আর ব্যাসার্ধের হচ্ছে গিয়ে পৃথিবীর পৃষ্ঠে বিভব বের করার ফর্মুলা কি? মাইনাস GM বাই অনলি ছোট হাতের আর। এখন ছোট হাতের আর কি? বড় হাতের আর। এই যে এই হচ্ছে পৃথিবী, এইখানে এই পৃষ্ঠে বিভব কত? এই যে এখান থেকে সেন্টার থেকে দূরত্ব কত? আর। আর যখন তুমি আর উচ্চতায় উঠছো, আর উচ্চতায়, ঠিক আছে, তাহলে এখানে আর ছিল আর উচ্চতায় উঠছো, তখন এই বিন্দুতে হচ্ছে বিভব কত? আচ্ছা, এটা 1 দাও, এটা 2 দাও, তখন কত হচ্ছে? আচ্ছা, এটা না 1টা V1 = V, বুঝছো? V1 = V। V2 কত হচ্ছে? মাইনাস GM ডিভাইডেড বাই কত? আর প্লাস আর, মানে কত? 2R। ঠিক আছে, 2R। এখন এই ব্যাপারটাকে আবার কি লেখা যায়? ভি লেখা যায় না? তাহলে V/2। তাহলে আর উচ্চতা উঠাতে বিভবের মান কত হয়েছে? অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই কোশ্চেনটা। ওকে, বিভব নিয়ে এই অল্প কয়েকটা কোশ্চেন আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার মুক্তিবেগ। ঠিক আছে, এই টাইপটার নাম দাও মুক্তিবেগ। ওকে, এই টাইপটার নাম দিতে পারো মুক্তিবেগ। আমি একটু এদিকে একটু স্পেস আনি।
আরেকটি স্পেস দরকার ছিল। আচ্ছা আমি ম্যাথটা কেটে দিই। হ্যাঁ, এখন হচ্ছে কি টাইপ 5 মুক্তিবেগ। মুক্তিবেগ টাইপ 05 মুক্তিবেগ। আচ্ছা মুক্তিবেগটা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে কি এখানে পৃথিবীতে আসো বা যে কোনো পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, বিভিন্ন যে কোনো একটা গ্রহতে আসো, এই পৃষ্ঠে তুমি হচ্ছে কোনো একটা বস্তু হচ্ছে গিয়ে নিক্ষেপ করে দিবে। ঠিক আছে, কোনো একটা বস্তু হচ্ছে গিয়ে পৃষ্ঠ হতে নিক্ষেপ করলা। এখন সর্বনিম্ন যেই বস্তু যেই বেগে হচ্ছে কি নিক্ষেপ করলে ওটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা হচ্ছে কি মুক্তি বেগ। ঠিক আছে, দেখো পৃথিবীর ফিরে আসবে না মানে হচ্ছে কি এই পৃথিবী আছে, তাহলে পৃথিবী একটা বস্তু, চিন্তা করি বস্তুর কি আছে, একটা মহাকর্ষ ক্ষেত্র আছে। হ্যাঁ, তো এই বস্তুটা হচ্ছে কি নিক্ষেপ করলে এই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেলে তখন তাকে বলা হয় এই বস্তুর ক্ষেত্রে হচ্ছে কি অসীম দূরত্ব। ওকে, আর সুন্দর করে বললে হয় সর্বনিম্ন যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা ওই গ্রহ বা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায়, অর্থাৎ অসীম দূরত্বে চলে যায়, সেটা হচ্ছে গিয়ে মুক্তবেগ মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি। মুক্তিবেগকে আমরা কি দ্বারা ডিনোট করবো? ভিই। ঠিক আছে, তো সংজ্ঞাটা লিখে ফেলাম। ওকে, সর্বনিম্ন যে যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা অসীমে চলে যায়, মানে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়, অসীমে চলে যায়, তাকে ওই বেগটাকে তোমার হচ্ছে গিয়ে মুক্তিবেগ বলবা। ঠিক আছে, এখন এখান থেকে একটু একটু বলে রাখি যে ভাই নোটটা হচ্ছে গিয়ে এই মুক্তিবেগ মনে করো 5 কেজি বস্তুর জন্য মুক্তিবেগ, এটা একটু পরে বলি। আচ্ছা, মুক্তিবেগ বের করার ফর্মুলা খুব সহজে আনা যায়, বুঝছো, খুবই সহজে আনা যায়। তো না দেখাবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। মুক্তিবেগ বের করার ফর্মুলা ভিই ইজ ইকুয়াল টু 2gm/r। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের জন্য। ওকে, এখন মুক্তিবেগ যদি আরও যদি ডাটা থাকে ভূপৃষ্ঠের হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের রেসপেক্টে বের করলে √2gr। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটো হচ্ছে গিভেন ডাটার উপর করবা, বেসিস করে করবা। এই দুটো হচ্ছে কি তোমার কি পৃষ্ঠে হচ্ছে গিয়ে কি পৃষ্ঠে মুক্তিবেগ। ভাই এখানে বড় হাতের এমটা কি? ভাই এখানে বড় হাতের এমটা দ্বারা কি বুঝাইছে? পৃথিবীর ভর বা যে গ্রহ থাকবে গ্রহটার ভর, পৃথিবী বা গ্রহের ভর, যেই গ্রহের হচ্ছে গিয়ে মুক্তিবেগ বের করতে চাচ্ছ। এখন ভাই এখান থেকে একটু অবজার্ভ করো যে এখানে যে আমি মনে করো এই এম ভরের বস্তুটা নিক্ষেপ করতেছি, যেটার ভর মনে করো 1 2 3 4 5 কেজি হবে, এই ফর্মুলাতে কি ওই 5 কেজি বা ছোটো এম বসানোর কোনো জায়গা রাখি না কিন্তু। সো এই ফর্মুলা থেকে আমি ডিসিশন নিতে পারি, নোট মুক্তিবেগ নিক্ষেপকারী মানে যে বস্তুটা হচ্ছে গিয়ে নিক্ষেপ করবা তার ভরের উপর ডিপেন্ড করে না, নিক্ষিপ্ত হবে শব্দটা, নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না। যা গেছে? আচ্ছা, আর পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ ভিই মনে রাখবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে হচ্ছে গিয়ে 11.2 কিলোমিটার বেগে যদি কোনো বস্তু স্মরণ ঘটাতে পারো তখন তার হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে অসীমে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এটার সাথে হচ্ছে স্যাটেলাইটের মুক্তিবেগ নিয়ে আলোচনা করা যেতে পারে। স্যাটেলাইটের মুক্তিবেগ
লেটস সে হচ্ছে কি এই পৃথিবী বা যে কোনো একটা গ্রহ, তার হচ্ছে স্যাটেলাইট হচ্ছে এটা, ওকে, স্যাটেলাইটটা হচ্ছে কি এটা ঘুরতেছে ঘুরতেছে, সেন্টার হতে পৃথিবীর সেন্টার হতে স্যাটেলাইটের উচ্চতা কত, সেন্টার হতে পৃষ্ঠের উচ্চতা হচ্ছে আর, পৃষ্ঠ হতে স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সেন্টার হতে স্যাটেলাইটের উচ্চতা আর প্লাস এইচ। তো স্যাটেলাইটের মুক্তিবেগ, ওকে, স্যাটেলাইটের মুক্তিবেগ ভিই হবে হচ্ছে গিয়ে খুবই ইজি 2gm বাই আর প্লাস এইচ, ঠিক আছে। আর স্যাটেলাইটের কক্ষীয় বা রৈখিক বেগ ছিল কি, জাস্ট এই টুটা ছিল না, তাহলে রুট ওভার আর প্লাস এইচ, ওকে। আচ্ছা, এখন লেটস এই স্যাটেলাইট কি এইচ উচ্চতায়, তাহলে এইচ উচ্চতায় হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ আছে, সেটা হচ্ছে কি মনে করো জি প্রাইম ইন্টু এখানে হচ্ছে গিয়ে জাস্ট আর প্লাস এইচ দিয়ে দিবা। এই ফর্মুলা দিয়েও অঙ্কটা করতে পারবা, কিন্তু আমার সাজেশন থাকবে এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবা, ঠিক আছে। এখানে এই জি প্রাইমের পরিচয় হচ্ছে গিয়ে এইচ উচ্চতায় বা যে উচ্চতায় হচ্ছে গিয়ে তোমার ওই স্যাটেলাইটটা আছে, ওই স্যাটেলাইটটার হচ্ছে অভিকর্ষ ত্বরণ এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, ক্লিয়ার? এই তো এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখো তো যেই প্ল্যানেটটার ভর যত বেশি হবে, ভি কি দেখো ভি উপরে আছে, এম উপরে আছে, তাহলে কত, তখন হচ্ছে গিয়ে তোমার স্কেপ ভেলোসিটির মানও তত বেশি হবে, এই যে এটা যত বেশি এটা তত বেশি, যত তত, ওকে। আর যদি ভর যদি কনস্ট্যান্ট হয়, ভর যদি কনস্ট্যান্ট হয়, তখন রেডিয়াস যত বেশি কম হবে, তোমার ভিটা তত বেশি হবে, ওকে। আবার জি এর মান যদি কনস্ট্যান্ট হয়, তখন ভি এর মান যত বেশি হবে, সরি আর এর মান যত বেশি হবে, ভি এর মান তত বেশি হবে, ওকে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা, এখানে 2 নম্বর থেকে শুরু করছি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু খেয়াল করি, যে একটা গ্রহের ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ বের করে ফেলবো। ব্যাস কত দেওয়া আছে 5000, তাহলে এটা কত 2500 কিলোমিটার ইন্টু 10⁻³ মিটার, ব্যাস পাইছি। এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তাহলে জি এর মান দেওয়া আছে, আচ্ছা এখানে আর এর মান পাইছি, যেহেতু গ্রহ বলছে বড় হাতের আর দ্বারা ডিনোট করছি। গ্রহটির পৃষ্ঠ হতে একটি মুক্তিবেগ নির্ণয় করে, সরি একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করে, একটি বস্তু যে কোনো ভরের হতে পারে, মুক্তিবেগটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। সো কীভাবে করবা, জাস্ট ফর্মুলা দাও 2, এই যে ত্বরণ দেওয়া আছে জি আর দেওয়া আছে রুট করে দাও, এটাই হচ্ছে গিয়ে তার কি মুক্তিবেগ, ওকে। এই ক্যালকুলেশনটা একটু করে নিই। আচ্ছা, কি বলছে, মুক্তিবেগ ভিই এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণের বেগ ভি এর সম্পর্ক নির্ণয় করো। খুবই ইজি, খুবই ইজি। দেখো কৃত্রিম উপগ্রহের হচ্ছে কি উৎক্ষেপণ বেগ মানে হচ্ছে রৈখিক বেগটাই অ্যাকচুয়ালি বুঝাইছে, সেটা হচ্ছে গিয়ে জিএম বাই আর প্লাস এইচ, ঠিক আছে, রুট আবার জিএম বাই আর প্লাস এইচ। আর বললাম না স্যাটেলাইটের মুক্তিবেগ বের করার ফর্মুলা কি, জাস্ট এখানে একটা কি আসবে 2 আসবে, ওকে, এখানে একটা 2 আসবে, আর বাকি যা আছে জিএম বাই আর প্লাস এইচ একই থাকবে, ওকে, বোঝা গেছে? হ্যাঁ, আমি এখান থেকে রুট 2টা একটু বাইরে নিয়ে আসি, তো বাইরে নিয়ে আসলে কি হয়, হ্যাঁ জিএম বাই আর প্লাস এইচ পিই, ওকে। এই দেখো রুট আবার জিএম বাই আর প্লাস এইচকে আবার আমরা কি দ্বারা ডিনোট করতে পারি, আমরা ডিনোট করতে পারি হচ্ছে গিয়ে রুট 2 ইন্টু এই যে এই ব্যাপারটা কি স্যাটেলাইটের তোমার উৎক্ষেপণ বেগ বা হচ্ছে কি এটাই কক্ষীয় বেগ হয় পরে। তো ভি ইজ ইকুয়াল টু রুট 2 ভি, তো এটা কোথায় আছে, এটাই যে এটা এখানে আছে, এখানে ভিই ইজ ইকুয়াল টু রুট 2 ভি, ওকে। তারপরটা একটা গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, উহার ব্যাসার্ধ ও পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হলে জি এর মান নির্ণয় করো। ভাই এখানে হচ্ছে কি তোমার জি এর সাথে কিসের সম্পর্ক, ব্যাসার্ধ আর এর সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো ভি ইজ ইকুয়াল টু রুট আবার 2g আর ফর্মুলা ইউজ করবো, ক্লিয়ার? এখন একটা গ্রহ, দুইটা গ্রহ আছে, তাহলে একটা গ্রহ আর হচ্ছে গিয়ে দুইটা গ্রহের মধ্যে তুলনা, তো প্রথম গ্রহের মুক্তিবেগ VE1, তৃতীয় গ্রহের মুক্তিবেগ VE2, ওকে। আচ্ছা, এর রুট 2 হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটা হচ্ছে গিয়ে অনুপাতে আর লেখার দরকার নেই, যে ভাই একটা গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, ওকে। পৃথিবীর মুক্তিবেগকে কি ধরি, আচ্ছা VE2 ধরি, VE2 হচ্ছে গিয়ে পৃথিবীর মুক্তিবেগ ভি ধরলাম, ওকে। এটার মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ওকে। আর VE2 এর সরি 2 নম্বর গ্রহের বা পৃথিবীর
ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত আর না আর ধরলাম। ওকে, এখন কি বলছে যে আমাদের নতুন যে গ্রহটা বের করতেছি VE1 যেটা, এটা হচ্ছে কি পৃথিবীর মুক্তিবেগের কত অর্ধেক না, তাহলে পৃথিবীর মুক্তিবেগ ভি ধরলে এটা হবে V/2 হবে। ওকে, আর কি বলছে উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কি অর্ধেক, অর্থাৎ তোমার VE2 সরি 2 নম্বর গ্রহের ব্যাসার্ধ এখানে একটু হবে, ব্যাসার্ধ হবে আমাদের পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে, বাস এই হচ্ছে ইনফরমেশন। তো এখান থেকে কি বের করতে বলছে ভাই, ওই গ্রহের হচ্ছে জি বের করতে বলছে। তো ওই গ্রহের জি হচ্ছে গিয়ে কত ধরলাম হচ্ছে √G2, আর পৃথিবীরটা হচ্ছে √G1, পৃথিবীরটা হচ্ছে কি √G2। ওকে, তারপরে কি আর কি √R, তাহলে ওই গ্রহটা নতুন গ্রহটার হচ্ছে গিয়ে ধরলাম R1 √R, এটা হচ্ছে গিয়ে R2। এই জাস্ট ভ্যালুটা এখন বসাই দিবা, তাহলে পেয়ে যাও। দেখো এই VE1 আর VE2, এই যে VE1 আর VE2 কে আমরা লিখতে পারি হাফ √G1 √G2, এখানে রুট দেই নেই। দেখো R1 / R2, R1 হচ্ছে R2 কি অর্ধেক না, তাহলে এই ব্যাপারটাকে পরে হচ্ছে গিয়ে 1/2 √R লিখতে পারি, একটু চিন্তা করে। ঠিক আছে, তো এখান থেকে তুমি 2-3 লাইন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে ওই পয়েন্টের মহাকর্ষীয় বিভব পেয়ে যাবা, কি জানো ছোট হাতের জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করে দিই। তাহলে আমরা কত √G1 কে কি লিখতে পারি, এটা ওই পাশে চলে যাবে, তাহলে কি থাকলো √2, নিচেও থাকবে 2, আর ওখানে √G2 কে আমরা কি ধরবো 9.8 রুট, আর নিচে কত 1/√2। তো এটা একটু ক্যালকুলেশন করলে ভ্যালুটা পেয়ে যাও, ওকে 4 নাম্বার হয়েছে। ওকে, মুখস্থ ভ্যালু পৃথিবীর মুক্তিবেগের মান কত 11.2 কিলোমিটার/সেকেন্ড। দেখো এটা এখানে কিলোমিটার, 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা হওয়ার কথা। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠের হচ্ছে গিয়ে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ চন্দ্রপৃষ্ঠের মুক্তিবেগ অপেক্ষা কি হবে, বেশি হবে ভাইয়া, অপেক্ষা বেশি হবে। কেন বেশি হবে, কারণ দেখো এটা বের করার ফর্মুলা, মুক্তিবেগ বের করার ফর্মুলা হচ্ছে √2G/r। দেখো পৃথিবীর জিও বেশি, পৃথিবীর আরও বেশি, সো তোমার পৃথিবীর মুক্তিবেগও বেশি হবে। মঙ্গল গ্রহের মুক্তিবেগ পড়া দরকার নেই, একটা গ্রহের ব্যাস আর ভর দেওয়া আছে, তাহলে কি বের করতে বলছে, মুক্তিবেগ বের করতে বলছে। হ্যাঁ, তো কোন ফর্মুলা ইউজ করবা, ব্যাস, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবা d/2, অ্যাকচুয়ালি ভর দেওয়া আছে m দেওয়া আছে, তাহলে ফর্মুলা ইউজ করবা √2Gm/r, এটাই হচ্ছে VE। ফর্মুলাটা ইউজ করে দিলে 8 নম্বরটা হয়ে যাবে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। কোনো বস্তু মুক্তিবেগ ওই বস্তুর ভরের কি কোনো কিছু না ভাই, কোনো মুক্তিবেগ তার বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। যে ক্ষেত্র হতে নিক্ষেপ করতেছে ওই ক্ষেত্রের ভরের উপর ডিপেন্ড করে, ওই ক্ষেত্রের বস্তুটার উপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখছে এই হচ্ছে কি পৃথিবী মধ্যে হচ্ছে কি পৃথিবী হতে কোনো বস্তুকে নিক্ষেপ করছো, তাহলে এখানে পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করবে তোমার মুক্তিবেগটা, যেই বস্তু নিক্ষেপ করতেছে ওইটার ভরের উপর নির্ভর করবে না। ক্লিয়ার? তারপরটা কোনো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, এটা আসে নাই প্রশ্নটা, বাট সহজ পারবা। ওকে, এখন পড়বো হচ্ছে আমাদের লাস্ট টপিক, কৃত্রিম উপগ্রহ। ওকে ওকে তো কৃত্রিম উপগ্রহ, লেটস সে এ হচ্ছে গিয়ে পৃথিবী। ওকে, এ হচ্ছে গিয়ে পৃথিবী, এ হচ্ছে গিয়ে পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘুরতেছে, স্যাটেলাইট ঘুরতেছে। পৃথিবীর পৃষ্ঠ হতে স্যাটেলাইটের দূরত্বকে আমরা এস দ্বারা ডিনোট করব, আর সেন্টার হতে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব হচ্ছে আর। তো কেন্দ্র হতে, পৃথিবীর কেন্দ্র হতে স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে গিয়ে r+h। কেন্দ্র হতে পৃথিবীর কেন্দ্র বা অন্য যে কোনো গ্রহ হলে কেন্দ্র হতে স্যাটেলাইটের উচ্চতা,
ওকে, আর স্যাটেলাইটের ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা ডিনোট করবো, আর বড় হাতের আর পৃথিবীর ভরকে বা অন্য কোনো গ্রহ হলে গ্রহের ভরকে বড় হাতের এম দ্বারা ডিনোট করব। ওকে, তো এটার হচ্ছে কি রৈখিক বেগ বা হচ্ছে কক্ষীয় বেগ, মানে কৃত্রিম উপগ্রহের, বুঝছো, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ বা কক্ষীয় বেগ ভি দ্বারা ডিনোট করবো। ভি ইজ ইকুয়াল টু হবে জাস্ট জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে আর এখানে আবারও আরেকটা কথা যে ভাইয়া ওই বস্তু স্যাটেলাইটের ভরও কি তার নিজের ভরের স্যাটেলাইটের বেগও কি তার নিজের ভরের উপর নির্ভর করে না, স্যাটেলাইটের বেগ নিজের ভরের উপর ডিপেন্ড করে না। দেখো এখানে ছোট এম বসানোর কোনো জায়গা নেই, আছে নাই, ঠিক আছে। এখন স্যাটেলাইটটা তার ঘুরতেছে, তাহলে স্যাটেলাইটের একটা হচ্ছে কি আবর্তনকাল আছে বা হচ্ছে কি পর্যায়কাল আছে, সেটা হচ্ছে বড় হাতে টি দ্বারা ডিনোট করবা। ফর্মুলা হচ্ছে খুব ইজি, 2 পাই রুট আবার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি, ঠিক আছে। এ হচ্ছে আবর্তনকাল বের করার ফর্মুলা। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠ হতে বা যে কোনো একটা প্ল্যানেট বা গ্রহের পৃষ্ঠ হতে স্যাটেলাইটের একটা উচ্চতা এইচ আছে। এখন তোমাকে যদি আবর্তনকাল দেওয়া থাকে, তুমি এইচ কি বের করতে পারবা? হ্যাঁ, দিব্যি বের করতে পারবা। জাস্ট এখানে কি সাইড চেঞ্জ করে নেবে, দেখো এর ভিতরে এইচ আছে না, সাইড চেঞ্জ করে নেবে। সাইড চেঞ্জ করে নিলে ফর্মুলাটা এমন হয়, এত টি আসছে, টি স্কোয়ার হয়ে যাবে, একটু বর্গ করতে হবে, তখন জি এম এই পাশে চলে আসবে। এখানে কত 4 পাই স্কোয়ার হয়ে যাবে, 4 পাই স্কোয়ার এখানে থাকবে। ওকে, তখন আবার এখানে কিউব আছে, কিউবকে করার জন্য কিউবিক রুট করা লাগবে, তখন এখান থেকে আর মাইনাস করে দিলে এইচ পেয়ে যাবে। বুঝা গেল আবর্তনকাল বের করার ফর্মুলা। আর একটু আগে ভাই লিখে দিচ্ছি, স্যাটেলাইটের হচ্ছে গিয়ে তোমার স্যাটেলাইটে অভিকর্ষ ত্বরণ কত হবে? হ্যাঁ, স্যাটেলাইটটা কি এইচ উচ্চতা আছে না, তাহলে অভিকর্ষ ত্বরণ বের করার কোন ফর্মুলা হবে? এইচ উচ্চতাটা না, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, তারপর হচ্ছে স্যাটেলাইটের মুক্তিবেগ কত হবে? মুক্তিবেগ এটা কি এইচ উচ্চতা আছে না, তাহলে ভিই জাস্ট প্রাইম দ্বারা ডিনোট করি 2 জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আচ্ছা, এই ব্যাপারটাকে বলা হয় কি মুক্তিবেগটা কক্ষীয় বেগের হচ্ছে গিয়ে কত √2 গুণ, ঠিক আছে, √2 গুণ। এখানে হচ্ছে কি দেখো, এখানে কি এই √2টা বের করে ফেলো, তাহলে কি থাকে রুট আবার জিএম বাই আর প্লাস এইচ। এখানে হচ্ছে এটা হচ্ছে কি কক্ষীয় বেগ বা হচ্ছে রৈখিক বেগ, কক্ষীয় বেগ। ওকে, এই হচ্ছে কি আলোচনা। চলো আমরা হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাথ দেখে ফেলে। এখানে কি বলছে ভাই এই কোশ্চেনটা, যে এম ভরের একটা বস্তুর একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে, আর ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধটাই কি আর, এম ভরের একটা গ্রহকে প্রদক্ষিণ করতেছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক। আচ্ছা, এটা সিনারিওটা বুঝি। এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা গ্রহ, ঠিক আছে। এই গ্রহকে কেন্দ্র করে কি ঘুরতেছে? উপগ্রহটা ঘুরতেছে বা স্যাটেলাইটটা ঘুরতেছে। ওকে, এখন বলেই দিছিস পৃথিবী ওই গ্রহটার কেন্দ্র হতে স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে আর। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে গিয়ে কেন্দ্র হতে পৃষ্ঠের উচ্চতা আর না, কেন্দ্র হতে স্যাটেলাইটটার উচ্চতা হচ্ছে গিয়ে আর, মানে আর প্লাস এইচ, আমরা যেটা কনভেনশনালি আর প্লাস এইচ ধরতাম সেটাকেই বলছে হচ্ছে গিয়ে বড় হাতের আর। এখন কি বলছে, এখন কোশ্চেনটা পড়ি যে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, এই যে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি সমানুপাতিক, অর্থাৎ পর্যায়কালের সাথে তোমার এই ব্যাসার্ধের সম্পর্ক জানতে চাইছে। তো আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আবার জিএম আর প্লাস এইচ হোল কিউব। দেখো আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, এই আর প্লাস এইচটাই হচ্ছে গিয়ে আর হোল কিউব, ঠিক আছে। এখন এই দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে টি প্রপোর্শন উইথ কত আসে? রুট আবার আর কিউব। এটাকে একটু যদি ক্যালকুলেশন করো 3/2 আসে, তাহলে কত হবে? আর টু দি পাওয়ার 3/2। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ বের করার ফর্মুলা হচ্ছে কি রুট আবার জিএম বাই, এটা হবে আর প্লাস এইচ হওয়ার কথা, তো এটা হবে না, এখানেও হচ্ছে কি আর প্লাস একটা হবে না। ওকে, বাট এখানে যদি শুধু হচ্ছে কি আর থাকতো তাও হইতো ওটা, ঠিক আছে। ওকে,
আচ্ছা এটা একটু করে নিও যে দুটা বস্তুর হচ্ছে গিয়ে দুটা বস্তুর সমান ভরে দুটা বস্তুর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দেওয়া আছে আর হচ্ছে 4r পর্যায়কাল। আচ্ছা এখানে না ওই কেপলারের সূত্রের মতো হচ্ছে কি এটা কাজে লাগবে বুঝছো, আমরা দেখছি না টি হচ্ছে গিয়ে প্রপোর্শন হচ্ছে কত আর 3/2 আর হচ্ছে গিয়ে তোমার কেন্দ্র হতে দূরত্ব, তো এটাকে লেখা যায় টি স্কয়ার প্রপোর্শন উইথ আর কিউ। ওকে, টি স্কয়ার প্রপোর্শন উইথ আর কিউ, ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিবা, জাস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো করি। প্রথম দুটা উপগ্রহ, তো প্রথম উপগ্রহকে হচ্ছে কি উপগ্রহের পর্যায়কাল T1 আর দ্বিতীয়টাকে T2 দ্বারা ডিনোট করলাম, তাহলে T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার ইকুয়াল টু প্রথমটার হচ্ছে ব্যাসার্ধ কত আর স্কয়ার, দ্বিতীয়টার ব্যাসার্ধ আর কিউব হবে, সরি দ্বিতীয়টার হচ্ছে কত 4r, তাহলে 4r কিউব হয়েছে। ওকে, জাস্ট 2-3 লাইন ক্যালকুলেশন করবা তাহলে হয়ে যাবে। আচ্ছা করেই ফেলে, দেখো এটা আর এটা কাটা, তাহলে 1/r কিউব হয়, আর কিউব মানে 1/64, তাহলে 1:64, এটা হবে কারেক্ট আনসার। কিন্তু বি নাম্বার হয়েছে কেন? ও হো 1/6, এটা হচ্ছে গিয়ে r1 স্কোয়ার ডিভাইডেড বাই r2 স্কোয়ার হলো, তো স্কোয়ার রুট করো তখন হচ্ছে গিয়ে কত 1/8 হয়ে যাবে, তাহলে কত 8/64, তো হবে 1/8, এটা একটু ভুল করা যাবে না, এটা হবে না। আচ্ছা একটু বলে নিই ভূস্থির উপগ্রহ কি, যে উপগ্রহগুলোর হচ্ছে গিয়ে পর্যায়কাল 24 ঘন্টা সেগুলো হচ্ছে ভূস্থির উপগ্রহ। কেন ভূস্থির বলা হয়? ওগুলো পৃথিবী থেকে দেখলে মনে হয় ওগুলো স্থির, দ্যাটস ওয়াই ওগুলাকে বলা হয় কি ভূস্থির উপগ্রহ। তো এখান থেকে ডেফিনেশনটাও একটু বুঝে নিও, ডেফিনেশন লাগবে বুঝছো, ডেফিনেশন লাগবে। ওকে, আর হচ্ছে 11টা হচ্ছে গিয়ে তোমার পার্কিং কক্ষপথ। এই ভূস্থির উপগ্রহগুলো আছে না, এই হচ্ছে গিয়ে মনে করো এই হচ্ছে গিয়ে এখানে ভূস্থির উপগ্রহগুলো আছে। এখন ভূস্থির উপগ্রহগুলো যেই কক্ষপথে ঘুরে সেটাই হচ্ছে কি তোমার পার্কিং কক্ষপথ। ঠিক আছে, তারপর 6 নম্বরটা, একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ এবং পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে, এর গতিবেগ কত বের করে নিবে, চিন্তা করবা। r+h এর ভ্যালু কত সেটা চিন্তা করলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে পার্কিং কক্ষপথ নিয়ে আলোচনা করে ফেলছি। ভাই পার্কিং কক্ষপথ কি? ভূস্থির উপগ্রহের কক্ষপথটা, মানে ভূস্থির উপগ্রহ যে কক্ষপথে ঘুরে সেটা হচ্ছে কি পার্কিং কক্ষপথ। ক্লিয়ার? আচ্ছা, বিআরটিসি বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ ঢাকার ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় আছে, ভূপৃষ্ঠ হতে মানে এটা এইচ এর ভ্যালু দেওয়া আছে, স্থাপন করা হলে এর পর্যায়কাল কত। আচ্ছা একটু বলে দেই, এটা অ্যাকচুয়ালি করা লাগে না, তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হচ্ছে গিয়ে তোমার জিও স্টেশনের বা ভূস্থির স্যাটেলাইট, দ্যাটস ওয়াই এটার পর্যায়কাল 24 ঘন্টা হওয়া বাধ্য। আর অল্প কয়টা আছে, এই 9 নম্বরটা ট্রাই করো, 10 নম্বরটা। আচ্ছা কেন্দ্রমুখী ত্বরণ চাইছে না, সরি কি চাইছে না, কেন্দ্রমুখী ত্বরণ। দেখো কেন্দ্রমুখী বল বের করার ফর্মুলা কি, F = mv² ডিভাইডেড বাই r, এটা হচ্ছে m এর সাথে তুলনা করো, এটা কাটা, তাহলে a = v² ডিভাইডেড বাই r। ঠিক আছে, তো কেন্দ্রমুখী ত্বরণ বের করার ফর্মুলা কি, ওইটার v বের করবা, v এর বর্গ করবা ডিভাইডেড বাই r করে দিবা, শেষ। আচ্ছা এই সেম fc বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে কি m⍵² × r, আর এটা = m এ ধরো m কাটা, তাহলে এখানে কেন্দ্রমুখী ত্বরণ fc দ্বারা ডিনোট করে, যদিও =ω² r, ওমেগা কি কৌণিক বেগ, ওমেগা বের করার ফর্মুলা হচ্ছে কি 2π ডিভাইডেড বাই t হচ্ছে পর্যায়কাল। ওকে, আচ্ছা পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে বলা হয় কি বলতো? এগুলো হচ্ছে পর্যবেক্ষক উপগ্রহ, আর এগুলার হচ্ছে পর্যায়কাল হচ্ছে গিয়ে 24 ঘন্টা। ওকে, এগুলা সব হচ্ছে গিয়ে জি স্টেশনারি স্যাটেলাইট। কক্ষীয় দ্রুতি অর্থাৎ ভি এর মান যাচ্ছে v = gm/r+h। ওকে, এই মানটা একটু করে নিই। ওকে, এর মাধ্যমে আমাদের টাইপ 6টা কমপ্লিট হয়েছে, অর্থাৎ 1 থেকে 6টা টাইপ দেখাইছি। প্লিজ ভাইয়া কনসেপ্টগুলো এগেইন আবার বলতেছি, কনসেপ্টগুলো হচ্ছে কি তুমি নোট করবা তোমরা। আর এই চ্যাপ্টারটা অনেক ইজি, একটু হচ্ছে গিয়ে বুঝে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করো। ঠিক আছে, ওকে, তোমাদের জন্য অনেক বেস্ট উইশ রইল। ওকে, আল্লাহ হাফেজ।